রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস। আগুনের লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে, ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ফাঁদ। আইডিএফ এর সাঁজোয়া যানগুলো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতেই শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা। আল কাসাম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল, শেল, ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা, গাজা আত্মসমর্পণ করবে না। এদিকে শুধু হামাসই নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও প্রবল আঘাত হানে। তারা জানিয়েছে খান ইউনিসের আল আরনাদ স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে, টার্গেট করে আইডিএফ এর সমাবেশ ও যানবাহন। এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জেনারেল স্টাফ ফোরান, শিনবেট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, গাজার মাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায়। বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকল আর বুটের শব্দে গাজার মাটি কাঁপছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে, যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর, মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি। শোনা যাচ্ছে 10 লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে। তবুও হামাসের লড়াই থামছে না। প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি। যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস, গাজা শুধু ভূমি নয়, এটি সম্মানের প্রতীক, এটি মুক্তির শপথ। নেতানিয়াহু বলছেন তিনি নতুন দখলদারিত্ব আক্রমণ চালাবেন, কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের যুদ্ধ দেখাচ্ছে ভিন্ন দৃশ্যপট, যেখানে দখলদারের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে, আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে। দখলদার যতই শক্তিশালী হোক, গাজার মাটিতে যুদ্ধের নিয়ম অন্য। এখানে জয়ের সংজ্ঞা বদলে যায়, এখানে বেঁচে থাকার নামই বিজয়। গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন, যুদ্ধ বিমানের গর্জন, কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর, আমরা হার মানব না। হামাসের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে, তাদের শিকড়ে, এবং এই বিশ্বাসই ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে। এ যেন এক যুদ্ধ যেখানে গোলা বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি দখলদারের দুঃস্বপ্নের নাম। গাজা যুদ্ধের উত্তপ্ত আকাশ হঠাৎই যেন বজ্রপাতের শব্দে কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো ধাতব ডানার গুঞ্জন, যেন প্রতিশোধের বার্তা বহন করে আছড়ে পড়ছে আকাশ থেকে। গাজা দখলের উন্মাদনায় বুঁদ ইসরায়েলের ওপর নেমে এলো কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা। আর এই হামলার পেছনে ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে হামাসের অকুতোভয় মিত্র ইয়েমেনের আনসারুল্লাহ হুথি যোদ্ধারা, প্রতিশোধের উড়ন্ত বাহিনী। হুথি সেনাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন 6টি ড্রোন, 4টি সামরিক অভিযান আর লক্ষ্যবস্তু ইসরায়েলের 4টি কৌশলগত সামরিক ঘাঁটি, হাইফা, নেগেভ, ইলাত এবং বীরশেবা, যেন শত্রুর 4 কোণায় একসাথে হামলা চালানো হলো। তিনি জানালেন, এই আক্রমণ কেবল সামরিক পদক্ষেপ নয়, এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতির শপথ। এটি বিজয় গাজার মুজাহিদিনদের জন্য আর প্রতিক্রিয়া গণহত্যা, দুর্ভিক্ষ আর অবরোধের বিরুদ্ধে, বললেন সারি। আঘাতের সিম্ফনি। ড্রোনগুলো যেন বাতাসে আগুনের সুর বাজিয়ে আকাশ চিরে ছুটে গেল। প্রতিটি উড্ডয়ন ছিল মৃত্যুর বার্তা, প্রতিটি বিস্ফোরণ ছিল প্রতিরোধের ঘোষণা। 4টি লক্ষ্যেই আঘাত হানা হয়েছে সফলভাবে। হুথিদের এই অভিযানের পেছনে ছিল একটি স্পষ্ট বার্তা, ফিলিস্তিনের ওপর নির্যাতন কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো আরব ও ইসলামী বিশ্বে আগুন ছড়িয়ে দেবে। যদি গাজার দৃঢ়তাকে সমর্থন না করা হয়, শত্রুর পরবর্তী লক্ষ্য হবে অন্যরা, সতর্ক করলেন সারি। ইসরায়েলের ভেতরের আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালো। তাদের দাবি, একটি ড্রোন সাইরেন না বাজিয়েই ভূপাতিত করা হয়েছে। বাকি 5টি ড্রোন সম্ভবত সীমান্তের কাছাকাছি পড়েছে। কিন্তু ইসরায়েলের ভেতরে যে মানসিক কম্পন ছড়িয়ে গেছে, সেটি গুলি দিয়ে থামানো সম্ভব নয়। হামাসের ছায়া শক্তি। গাজা যুদ্ধের ময়দানে হামাস যেমন সরাসরি ইসরায়েলি সেনাদের চ্যালেঞ্জ করছে, তেমনি এর মিত্ররা দূর থেকে আঘাত হানছে।
যেন এক অদৃশ্য মুষ্টিবদ্ধ হাত চারদিক থেকে শত্রুকে চেপে ধরছে। ইসরায়েলের জন্য এ শুধু সামরিক চাপ নয়, এ এক বহুমুখী অবরোধের সূচনা, যেখানে হামাসের শক্তি সীমানা ছাড়িয়ে গেছে। এই হামলার মধ্যে লুকিয়ে আছে এক সিনেম্যাটিক মোড়। যুদ্ধ যেন গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের আকাশ থেকেও আঘাত আসছে, লেবাননের পাহাড় থেকেও হামলার হুমকি ভাসছে, আর ইসরায়েলের চারপাশে প্রতিরোধের এক বিশাল বৃত্ত আঁকা হচ্ছে। জাতিসংঘের দূত অবশ্য সতর্ক করেছেন ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের বাইরে রাখতে হবে, কিন্তু বাস্তবতা বলছে গাজার অবরোধ না ভাঙা পর্যন্ত এই আগুন থামার কোনো সম্ভাবনা নেই। গাজার রাত তাই এখন শুধুই যুদ্ধের আগুনে নয়, এটা প্রতিশোধ, ঐক্য আর দূর থেকে আসা এক ভয়ঙ্কর হাতিয়ার, ড্রোনের রাত। যেন আকাশও ঘোষণা করছে গাজা একা নয়। গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে, সীমান্তে ট্যাঙ্কের চাকা থামছে না। ঠিক এই সময় তেল আবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। প্রশ্ন একটাই, ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কি কোণঠাসা হয়ে পড়েছেন? তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান, যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট কার্টস এবং আইডিএফ প্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে। বিষয় সেনাবাহিনীর নিয়োগ ও পদোন্নতি। জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন, কিন্তু কার্টস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন। তিনি গর্জে ওঠেন, ৭ অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোনো সেনাবাহিনী থাকতে পারে না। কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে। তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষামন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ। ১৯৯২ সালের জেনারেল স্টাফ অর্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষামন্ত্রী কেবল অনুমোদনকারী, তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয়। ১১ই আগস্ট পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন। কানের প্রতিবেদনে বলা হয় এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয়। কার্টস ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন জামির প্রক্রিয়া ভেঙে অ্যাডহক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেওয়া যাবে না। হারেটসের ১২ই আগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরও গভীর কিছু? ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে, আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই। গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন, গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে। সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার শুরু। সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, অন্যদিকে তেল আবিবের কক্ষপথে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন, লক্ষ্যবস্তু একজন মানুষ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। প্রশ্ন এখন, তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন, নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে? ইতালির বন্দর থেকে ফুঁসে উঠল অভিযোগের আগুন। সৌদি জাহাজে ইসরায়েলের অস্ত্র চালান। রাতের অন্ধকারে ভেসে এলো এক বিশালাকার নৌযান বাহরি ইয়ানবু। কাগজে কলমে এটি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ। কিন্তু ৭ আগস্ট ইতালির জেনোয়া বন্দরে পৌঁছানোর পরই শুরু হলো নাটক। বন্দরের শ্রমিকরা থেমে গেলেন না। তারা দাবি করলেন এই জাহাজে রয়েছে মৃত্যু বয়ে আনা পণ্য, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, সাঁজোয়া যান, এমনকি ট্যাঙ্ক। সবকিছুরই নাকি গন্তব্য ইসরায়েল। যেখানে ইউরোপের বহু দেশ ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসা বন্ধের পথে, স্পেন, ফ্রান্সের মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, সেখানে সৌদির এমন অভিযুক্ত ভূমিকা যেন বিশ্বাসঘাতকতার সমান। বাহরি ইয়ানবুর মালিকপক্ষ সঙ্গে সঙ্গে সাফাই গাইল, আমরা কোনো অস্ত্র পরিবহন করছি না। জাহাজ যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে এসেছে। আবুধাবির জন্য নৌবাহিনীর সরঞ্জাম বোঝাই করার কথা ছিল, যার মধ্যে ছিল ইতালীয় কোম্পানি লিওনার্দোর তৈরি অটো মোলারা গান। কিন্তু শ্রমিকরা পিছু হটলেন না। প্রায় ৪০ জন উঠে পড়লেন জাহাজে, ছবি তুললেন, ভিডিও করলেন, প্রমাণ হাতে নিয়েই বন্দরে অস্ত্র বোঝাই ঠেকিয়ে দিলেন। তাদের সোজা কথা, আমরা যুদ্ধের জন্য কাজ করি না,
এই দৃশ্য শুধু জেনোয়াতেই নয়, ইউরোপের নানা শ্রমিক ইউনিয়নের মধ্যে গাজা গণহত্যার বিরুদ্ধে সমর্থনের আগুনকে আরও উস্কে দিল। পুরনো ছায়া ফিরে এলো। ঘটনাটি নতুন নয়। 2019 সালেও একই জাহাজে এমন অস্ত্র চালান আটকানো হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল ছদ্মবেশে যুদ্ধের সরঞ্জাম পরিবহন। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। বন্দরের শ্রমিক ইউনিয়ন এবং জেনোয়ার চার্চ যৌথভাবে ঘোষণা করেছে তারা অস্ত্র বোঝাই প্রতিরোধে অটল থাকবে। সৌদির জবাব। বাহরির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আমরা কখনোই ইসরায়েলের জন্য অস্ত্র বহন করিনি। প্রতিষ্ঠানটির দাবি তারা সৌদি আরবের রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নৌআইন মেনে চলে, প্রতিটি কাজ কঠোর নজরদারির মধ্যে হয়। এমনকি তারা আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত, কারণ এই ভুল তথ্য সৌদি আরবের ফিলিস্তিন সংক্রান্ত ঐতিহ্যবাহী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তবু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই কোনো অবৈধ মাল না থাকে, তবে কেন বন্দরের শ্রমিকরা এত দৃঢ় প্রতিরোধ করলেন? কেন তারা সরাসরি অস্ত্র, বিস্ফোরক ও ট্যাঙ্কের উপস্থিতির দাবি করলেন? এমন ঘটনার পেছনে রয়েছে কূটনৈতিক হিসাবও। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপই ভূ রাজনীতির দাবার ছকে একটি চাল। একদিকে বন্দরে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ, অন্যদিকে রাগে অভিমানে ফুঁসে ওঠা শ্রমিকেরা। সাগরের হাওয়ায় ভেসে আসছে এক প্রশ্ন, এই জাহাজে কি সত্যিই মৃত্যু লুকিয়ে আছে, নাকি সব কূটনৈতিক কুয়াশার ফাঁদ? দৃশ্যপটে সূর্য অস্ত যায়, কিন্তু এই বিতর্কের সমাপ্তি এখনো দূরে। জেনোয়ার ঢেউয়ে ভাসছে অভিযোগ আর অস্বীকার, দুটোই সমান জেদি, সমান ভারী। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে, তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়। ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে, এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানির সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে, লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের, যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
রাতের বৈরুত জানে যখন চারদিক থেকে চাপ বাড়ে তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। ইরানের বার্তা বিশ্বকে চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না। কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামি এমন এক ভাষণ দিলেন যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র। দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOI এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। গাজার পথে ফ্লোটিলা, ফুটবে কি আলুর রেখা? হঠাৎই ড্রোন হামলা, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা। একদিকে মানবতার হাতছানি, অন্যদিকে ইসরায়েল লিখছে আগুনে ঘেরা অবরোধের কাহিনী। গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ ও কাপড় নিয়ে ছোট ছোট নৌকা ও জাহাজ ছুটে চলছিল ভূমধ্যসাগরের বুকে, কিন্তু মাঝ সমুদ্রে তাদের স্বপ্নে ড্রোন আঘাত হানে। অভিযোগ উঠেছে ইসরায়েল এই হামলার পেছনে। এখানেই গল্পে নতুন মোড় আসে। বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী বহরের ওপর ড্রোন হামলা হয়েছে। হামলার ধরনও অস্বাভাবিক। ড্রোন থেকে ফ্ল্যাশব্যাং বিস্ফোরক হয় ফেলা। লক্ষ্য ছিল ভয় দেখানো, থামিয়ে দেয়া, কিন্তু এবার অন্যভাবে গড়ে উঠল প্রতিরোধটা। হামলার পরপরই ইতালি ও স্পেন ঘোষণা দেয় তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে গাজার ফ্লোটিলাকে রক্ষার উদ্দেশ্যে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন মানা জরুরি। ভূমধ্যসাগরে ৪৫ দেশের নাগরিকের চলাচলের অধিকার আছে। তিনি জানান, স্পেনের জাহাজ শুধু সুরক্ষা দেবে না, প্রয়োজনে উদ্ধার কাজও করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো হামলার নিন্দা জানিয়ে বলেন, ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। এরপরে ইতালি একটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেয়। তাদের লক্ষ্য স্পষ্ট, ফ্লোটিলাকে রক্ষা করা এবং প্রয়োজনে যাত্রীদের উদ্ধার করা। এই বহরে আছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েল ভয় দেখাতে হামলা চালাচ্ছে তাদের দাবি, কিন্তু তারা থামবেন না। 13 সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজর্ট বন্দরে শুরু হয় যাত্রা। প্রায় 50টি নৌযান গাজার অবরোধ ভাঙার মিশনে এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আছেন ইতালির বিরোধী বামপন্থী দলের 2 আইন প্রণেতা।
তাদের একজন স্পষ্ট বললেন, এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে গুরুত্ব দেওয়ার। শুধু ইতালি ও স্পেন নয়, ইউরোপীয় কমিশন সহ অন্যান্য দেশকেও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে ফ্লোটিলা কেবল ত্রাণবাহী নয়, এটি মানবিক অধিকারের প্রতীক, আর এই প্রতীকের ওপর হামলা গোটা বিশ্বের বিবেককে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ফ্লোটিলাকে থামাবে, অর্থাৎ উত্তেজনা এখানেই শেষ নয়, বরং সামনে আরও সংঘাতের আভাস। এখন প্রশ্ন একটাই, ড্রোনের আতঙ্কে কি থেমে যাবে ফ্লোটিলা, নাকি ইতালি স্পেনের যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন ইতিহাস লিখবে? গাজার অবরোধ ভাঙার লড়াই যেন মানবতা আর দমননীতির সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের নীল জলে যুদ্ধজাহাজের গর্জন আর ফ্লোটিলার পতাকা, দুটি ছবি একসঙ্গে দাঁড় করিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় দ্বন্দ্বকে। এক পাশে মানবাধিকার, অন্য পাশে অবরোধ। গল্প এখন কেবল গাজার নয়, গোটা বিশ্বের। দোহা, সোনালি আলোয় ভাসা এক শহর, যে শহর নিজেকে ভেবেছিল অজেয়। কিন্তু সেপ্টেম্বরের সেই রাত, আকাশ ছিঁড়ে নামলেও আগুনের বৃষ্টি, নিরাপত্তার দেয়াল গুঁড়িয়ে গেল, মায়া ভাঙল। যে কাতার আমেরিকার ছায়ায় নিশ্চিন্তে ঘুমাতো, সে জেগে উঠেছে আতঙ্কে। রাস্তা জুড়ে সাইরেন, আর্তনাদ। বিশ্ব তাকিয়ে আছে এক নতুন প্রশ্নে, এক নতুন বাস্তবতায়। কোন প্রতিশ্রুতি সত্য আর কোনটা কেবল শূন্য শব্দ? ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সৌদির তেল স্থাপনা আবুধাবির রাত, প্রতিবারই আমেরিকার ঢাল ফেটে গেছে। আজ সেই ফাটল দোহার বুকে। কাতার, যে পেয়েছিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, যে ভেবেছিল আমেরিকা আছে, কিছু হবে না, আজ তাদের প্রশ্ন করতে হচ্ছে, আমেরিকা তুমি কোথায় ছিলে যখন আকাশ জ্বলছিল? এ যেন এক সিনেমার ক্লাইম্যাক্স। একদিকে অবিশ্বাস, অন্যদিকে বিকল্পের অন্ধকার। চীন, রাশিয়া, নাকি আবার সেই পুরনো আমেরিকা? কাতারের ভবিষ্যৎ কোন পথে যাবে? কিন্তু ইতিহাস একটাই বলে, আগুনের ছায়া মুছে যায় না সহজে। দোহা সেই রাতকে মনে রাখবে, আর উপসাগরের রাজনীতি আর কখনো আগের মতো থাকবে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শুরু হলো এক নতুন অধ্যায়। ক্রিশ্চিয়ান দিওয়ান স্পষ্ট করে দিলেন, উপসাগরের যে কোনো সদস্য রাষ্ট্রে আঘাত মানে পুরো উপসাগরের উপর হামলা। এবং দোহায় হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নটা এখন আরও জটিল হয়ে পড়েছে। মিত্রের মুখোশ খুলে যাচ্ছে। কাতার জানে দোহার বুকেই আছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। হাজার হাজার মার্কিন সেনা বসে আছে সুরক্ষার নামে। তবুও সেই রাতের আকাশে ভেসে এলো ইসরায়েলি বোমার শব্দ। প্রশ্নটা এখন স্পষ্ট, আসলেই কতটা ভরসা করা যায় আমেরিকার প্রতিশ্রুতির ওপর? রাজনৈতিক বিশ্লেষক উলভিকসন মনে করিয়ে দিচ্ছেন, এটাই প্রথম নয়। 2019 সালে সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলা, 2022-এ আবুধাবিতে হুথিদের আক্রমণ, প্রতিবারই আমেরিকার প্রতিরক্ষা প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন থেকেই উপসাগরের দেশগুলো বিকল্প খুঁজছে। সৌদি গেছে চীনের দিকে, রাশিয়ার দিকে। আমিরাতও ইরানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। কিন্তু কাতার উল্টো আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। 2022 সালে বাইডেন প্রশাসন কাতারকে দিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, মানে ন্যাটো না হয়েও বিশেষ সামরিক সুবিধা। কাতার ভেবেছিল এটাই ঢাল, কিন্তু সেই ঢাল ভেঙে গেছে দোহার আকাশে। প্রশ্নগুলো এখনো জ্বলছে। দোহাকে আবারও আমেরিকার প্রতিশ্রুতির ফাঁকা শব্দে ভরসা করবে, নাকি চীন আর রাশিয়া শূন্যস্থান পূরণ করবে? উপসাগরের কূটনৈতিক হিসাব নিকাশ কি এবার নতুন পথে হাঁটবে? একদিকে যুক্তরাষ্ট্র, অবিশ্বাসের বেড়ে ওঠা দেয়া, অন্যদিকে বিকল্পের অভাব, যেন ঘন কুয়াশার ভেতর দিয়ে হাঁটছে কাতার। সেপ্টেম্বরের সেই রাত দোহাবাসীর কাছে এক ভয়ের স্মৃতি হয়ে থাকবে, কিন্তু এর বাইরেও এটা ছিল এক ঘোষণা, তুমি যতই নিরাপদ ভাবো, আগুন তোমার দোরগোড়ায় পৌঁছে যাবে। আজ উপসাগরের আকাশে ভেসে বেড়াচ্ছে সেই আগুনের ছায়া। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে সেই রাত ফেলেছে এক দীর্ঘ অন্ধকার ছায়া। ইতিহাসের পাতা আজ আবার উল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে নতুন এক বাজনা। দোহায় ইসরায়েলের বোমা পড়ার পর থেকেই এক ভিন্ন ছন্দে দৌড়াতে শুরু করেছে তেহরান। তাদের কণ্ঠে আজ প্রতিশোধের গান, তাদের হাতে আজ ভবিষ্যতের বাড়ি। তারা বলছে, কাতার, আমরা তোমার পাশে আছি। আমরা দিতে চাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ফাত্তা নামের এক ভয়ঙ্কর গর্জন।
কল্পনা করুন সেই প্রস্তাব। আয়াতুল্লাহর দেশ কাতারকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তোমার দেশে আমাদের মিসাইল বসাও, তোমার বুক থেকে সরাও আমেরিকার ছায়া। কারণ দোহায় বসে আছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 সৈন্য, যেখানে অসংখ্য যুদ্ধ বিমান আর মারণাস্ত্র। ইরান চায় সেই দুর্গ ভাঙতে, চায় সাম্রাজ্যের পতন ঘটাতে। মোস্তফা জারি, ইরানের এক আইন প্রণেতা, তিনি লিখলেন খোলা বার্তা, কাতারের আমিরকে আহ্বান জানালেন, তোমাদের সার্বভৌমত্বের জন্য এখনই সময়, আমেরিকার সৈন্যদের বিদায় দাও, আমাদের ক্ষেপণাস্ত্র বসাও তোমাদের আকাশে। এ যেন শুধু প্রস্তাব নয়, এ যেন ছুরির ধার, যা কাঁপিয়ে দিল উপসাগরের বুকে প্রতিটি প্রাসাদকে। মনে পড়ে 9 সেপ্টেম্বরের রাত, দোহায় হামলা চালালো ইসরায়েলি বিমান হামাসের সদর দপ্তর লক্ষ্য করে। সেই হামলায় লাল হয়ে উঠল শহরের আকাশ। টার্গেট ছিল খালিল আল হায়া, হামাসের শীর্ষ নেতা। কিন্তু সে মিশন ব্যর্থ হলো। তবুও সেই আগ্রাসন ছিল এক বার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা। মিত্র দেশের মাটিও এখন নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এলো অস্বস্তির সাফাই, আমেরিকা জড়িত নয়, এটা কেবল নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। কিন্তু বিশ্ব জানে, যখন আগুন জ্বালে তখন ধোঁয়া আকাশ ভরে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে দিল সন্দেহ, ছড়িয়ে দিল উত্তেজনা। আর তেহরান, তারা থামেনি। তারা স্মরণ করালো জুনের সেই 12 দিনের যুদ্ধ, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে উড়েছিল মিসাইল। যদিও দোহা বলেছিল আমরা প্রতিহত করেছি, কিন্তু সেই গর্জন শোনা গিয়েছিল উপসাগরের প্রতিটি দ্বীপে, প্রতিটি প্রাসাদে, প্রতিটি রাজপথে। আজকের প্রেক্ষাপটে সেটিই আবার ফিরে আসছে। কাতার দাঁড়িয়ে আছে এক সংকটে। কাকে বিশ্বাস করবে তারা? দীর্ঘদিনের মিত্র আমেরিকা, নাকি পারস্যের প্রতিবেশী ইরান, যে বলছে আমরা তোমাকে ঢাল দেব, আমরা তোমাকে ক্ষেপণাস্ত্র দেব? এটা শুধু কূটনীতি নয়, এটা দাবার বোর্ডের চাল। এখানে প্রতিটি ঘুঁটি আগুনে মোড়া, প্রতিটি হাত বাড়ানোতে আছে সন্দেহের ছায়া। কাতারের আকাশ এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ, যেখানে খেলছে ইসরায়েল, ইরান, আমেরিকা এবং কাতার নিজেই, এক অভিনেতা আবার এক দর্শক। কোথায় যাবে এই গল্প? কোন মঞ্চে থামবে এই ছুটে চলা নাটক? সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, দ্বিধায় সৌদি আমিরাত। রাতের আকাশে হঠাৎ আগুন, বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে। একের পর এক হামলা, গাজা, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন। ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে চলছে। যে আগুনের শুরু ছিল গাজায়, তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। প্রথম দৃশ্য, গাজা, হাসপাতাল ভেঙে পড়ছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ একে বলছে মানবিক বিপর্যয়। তবুও ইসরায়েলের দাবি, তারা নাকি শুধু হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ। পানি নেই, খাবার নেই, সীমান্ত বন্ধ। এক টুকরো রুটি, এক ফোঁটা পানির জন্য সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায়। দ্বিতীয় দৃশ্য, লেবাননের সীমান্ত। হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইসরায়েলের বিমান গর্জে উঠছে, রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে। আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে আবার হয়তো 2006 সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে। তৃতীয় দৃশ্য, সিরিয়া। হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি। দামেস্কো, আলেপ্পোতে একের পর এক বোমা। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি, অথচ সত্যিটা আরও বড়। সিরিয়ার ভাঙা ইতিহাসের ওপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরায়েল। চতুর্থ দৃশ্য, কাতার। দোহার আবাসিক এলাকায় হামলা, টার্গেট হামাসের নেতারা। যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল, সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল। বার্তা স্পষ্ট, তোমরা নিরাপদ নও। উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে। পঞ্চম দৃশ্য, তিউনিসিয়া। উত্তর আফ্রিকার দেশ, হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত। ইসরায়েল সেখানে হামলা চালালো। তিউনিসিয়ার সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে। মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে, প্রতিপক্ষ যেখানেই থাকুক সেখানে আঘাত হানবে তারা। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে। বিশ্ব বাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু হুথিদের ঠেকানো এত সহজ নয়। এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে আরেক টুইস্ট, সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন তারা চাপে।
কাতার ও তিউনিসিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে। সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে। আমিরাত এখনো দ্বিধায়, কোন পথে যাবে তারা। এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সি অস্থির হলে তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে ধাক্কা লাগবে। ইউরোপ দ্বিধায়, আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে। আর চীন রাশিয়া সুযোগ নিচ্ছে, নতুন ব্লক গড়ে তুলছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি লেবানন সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায় তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ। যদি হুথিরা রেড সি নিয়ন্ত্রণে নেয় তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা। নিশ্চিত একটাই, এই আগুনে শুধু গাজা নয়, কাঁপছে পুরো দুনিয়া। রাতের নিস্তব্ধতা, হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল। আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ, লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে কোনো হতাহতের খবর নেই। আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেল আবিবের সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভঙ্গুর রাষ্ট্র ভেবেছিল। কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা। বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরও গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরও বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত।
লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের ওপর সরাসরি পাল্টা হামলা চালাবে? গ্রিকের জবাব, না। কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছেন। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে। কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেন্টকমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী। কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকেই বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নিসংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি। তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয় তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ। তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরও বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সবসময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে। কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কী পদক্ষেপ নেয়।
কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নেবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নি সংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নি পরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করল কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকেই বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কাতার শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মেলনেই ঠিক করবে ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ইসরায়েলের হামলার বিরুদ্ধে এক বিবৃতি দিয়েছে। এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বিবৃতির সাথে একাত্ম হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলকে সমর্থন করে এসেছে। সৌদির সতর্কতা। সৌদি আরবও এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে, এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সৌদি আরব কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের দাবি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে প্রশ্ন, এই হামলা কি কাতার ও তার মিত্রদের জন্য নতুন বিপদের সংকেত? যদি ইসরায়েল এমন একটি দেশেও হামলা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে পরবর্তী টার্গেট কোথায়? কাতারের ওপর হামলা শুধুমাত্র একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শান্তির পক্ষে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাতার জানিয়ে দিয়েছে তারা একা নয়। আন্তর্জাতিক সমর্থন এবং সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশের সহযোগিতা এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আর এখন সবার চোখ এই মুহূর্তে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ নিতে দেখার দিকে।